নেপাল সরকার চাইলে কিন্তু বাংলাদেশের থেকে খুব চমৎকার এক শিক্ষা নিতে পারত, কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য তারা কিন্তু সেই শিক্ষাটা নেয়নি। ২৪শে যে জুলাই আন্দোলন, সেখানে কিন্তু আন্দোলনকে অনেক বেশি তীব্রতর করে তুলছিল সেই ইন্টারনেট সেবা বন্ধ হওয়ার কারণে। আমরা জানি সেই সময় ইন্টারনেট সেবা বন্ধ করার কারণে কিন্তু পুরো যে জুলাই বিপ্লব বা জুলাইয়ের যে আন্দোলন, সেটি কিন্তু একটি তীব্র রূপ ধারণ করেছিল। ঠিক এই প্রায় এক বছরের কিছু সময় পরে নেপালে কিন্তু প্রায় একই বিষয় ধরে সরকার পতন হলো। বিষয়টি কিন্তু ভাববার মতো। গত ৪ সেপ্টেম্বর নেপালের সরকার প্রায় ২৬টি সাইট বন্ধ করে দেয়, বিশেষ করে ফেসবুক, ইনস্টাগ্রাম, টেলিগ্রাম সহ এরকম গুরুত্বপূর্ণ সোশ্যাল মিডিয়া সাইট। এবং সেটিকে ঘিরে সেখানকার তরুণ প্রজন্মরা কিন্তু পুরো একটি আন্দোলন শুরু করে। এবং সেই আন্দোলনটা কিন্তু চাইলে সরকার যে কোনো মুহূর্তেই দমিয়ে দিতে পারত বা থামিয়ে দিতে পারত। কেসারেন শেকড় থেকে শিখরে। কিন্তু সেটি না করে, তাদের কথা মেনে না নিয়ে তারা যখন তাদেরকে পুরো উল্টোটা করে, মানে তাদের উপর বিভিন্ন আক্রমণ বা কিংবা প্রশাসনিক ক্ষমতার মাধ্যমে বল প্রয়োগ করে, তখন কিন্তু এই তরুণ প্রজন্ম আর থেমে থাকে না। সেটা কিন্তু বাংলাদেশ থেকেও আমরা দেখেছি। এবং তারা কিন্তু থেমে থাকেনি। সেই আন্দোলনে প্রায় ১৯ জন তরুণ প্রাণ হারায়। এবং সেটিকে ঘিরে কিন্তু ঠিক একদিনের মাথায় কিন্তু সরকারের পতন ঘটে। এবং আমরা যে বিষয়টি নিয়ে আসলে বলতে চাই যে এই সময়ের তরুণ প্রজন্মরা কিন্তু সোশ্যাল মিডিয়ার ব্যাপারে আসলে কতটা বেশি সিরিয়াস, ব্যাপারটা একটু হাস্যকর মনে হলেও কিন্তু এটি সত্যি। আপনি দেখেন, বাংলাদেশে যখন ইন্টারনেট সেবাটি বন্ধ করা হয়, তখন কিন্তু পুরো তরুণ প্রজন্ম এটিকেও একটি কোটা আন্দোলনের সাথে অন্যতম একটি ইস্যু হিসেবে নিয়েছিল, সেটি আমরা সবাই জানি। আর পুরো নেপালের যে এই তীব্র আন্দোলন এবং যেখান থেকে সরকার পতন, তারাও কিন্তু এই সকল সোশ্যাল মিডিয়ার সাইট বন্ধ হয়ে যাওয়ার বিষয়টিকেও তারা সিরিয়াসভাবে নিয়েছে। তবে এরপর বোধহয় অন্য কোনো দেশের সরকার অবশ্যই সোশ্যাল মিডিয়া সাইট বন্ধের ব্যাপারে এবং জেনজিদের ব্যাপারে হস্তক্ষেপ করার বিষয়েও তারা সচেতন হবে। আপনার কি মনে হয়, জেনজিদের অবারিত স্বাধীনতাটা আসলেই কি দরকার নাকি না?